STGT Previous Year Question Analysis Part History 2022 Video up to 30 minutes। প্রথম যে 71 নাম্বার কোয়েশ্চেনটা রয়েছে 71 নাম্বার কোয়েশ্চেনে এলাহাবাদ স্তম্ভলিপির রচয়িতাকে জিজ্ঞেস করা হয়েছে। অপশন রয়েছে সমুদ্রগুপ্ত, ভবভূতি, হরিসেন, কেউই নন। আপনি চাইলে পজ করে তারপর উত্তর দিয়ে তারপর অপশন অ্যানালাইসিসগুলো করে নিতে পারেন এবং আপনার একটা খাতা রাখবেন অপশন অ্যানালাইসিসে যেগুলো ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট সেগুলো নোট আউট করে রাখার জন্য। এলাহাবাদ স্তম্ভলিপির যদি কথা বলি তাহলে আমাদের লেখক যে তার কথা হচ্ছে হরিসেন। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের রাজসভার একজন বিখ্যাত কবি এবং তিনি হরিসেন অ্যাকচুয়ালি সমুদ্রগুপ্তের জন্যই যে এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ যে পিলার ইনস্ক্রিপশনটা রয়েছে সেটা রচনা করেছেন। আনুমানিক 4th শতাব্দীতে সেটি রচনা হয়েছিল এবং তার পাশাপাশি আমরা যদি দেখি এই লিপির ভাষা ছিল সংস্কৃত এবং লিপি যদি দেখি কোন লিপিতে লেখা রয়েছে সেটা হচ্ছে গুপ্ত ব্রাহ্মী লিপিতে। বর্তমানে যেটার অবস্থান এলাহাবাদ প্রয়াগরাজে এবং তার পাশাপাশি আমাদের দেখতে হয় এই লিপিতে কী রয়েছে। এই লিপি মূলত সমুদ্রগুপ্তকে দেওয়া হয়েছে, সমুদ্রগুপ্তের জন্যই ডেডিকেট করা। সমুদ্রগুপ্ত যিনি ছিলেন একজন মহান বীর, কবি, নীতিবান রাজা। তার পাশাপাশি এই লিপিতে তাকে ইন্দ্র এবং বিষ্ণুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং তিনি সঙ্গীতে বেশ পারদর্শী ছিলেন এবং তার পাশাপাশি বীণা বাজাতে দক্ষ ছিলেন। কোন যন্ত্র বাজাতে? বীণা বাজাতে দক্ষ ছিলেন। তার বংশানুক্রমে তার পিতা চন্দ্রগুপ্ত প্রথমের কথা এই লিপিতে উল্লেখ করা হয়েছিল এবং তিনি যে সামরিক অভিযান করেছেন এই সামরিক অভিযানগুলো এখানে উল্লেখিত রয়েছে। প্রথম যে অভিযানটা রয়েছে সেটা হচ্ছে উত্তর ভারতের অভিযান, যেটা আর্যভট্ট অভিযান বা আর্যভট্ট ক্যাম্পেইন নামে পরিচিত, যেখানে তিনি পাঞ্জাব, কৌশল, প্রয়াগ, মথুরা, পুষ্কর এবং অন্যান্য অঞ্চল দখল করেছেন। এবং তারপর আমরা যদি দেখি দক্ষিণ ভারতের যে অভিযান, যেটাকে আমরা দক্ষিণাপথ ক্যাম্পেইনও বলতে পারি, যেখানে তিনি 12 জন রাজাকে, দক্ষিণ ভারতীয় রাজাকে পরাজিত করেছেন। পরাজিত করে ওইসব রাজ্যগুলোকে আবার রাজার কাছে ফিরিয়ে দেন, কেননা উনি বুঝতে পেরেছেন তার যে সেন্টার রয়েছে সেখান থেকে সবগুলো রাজ্যকে কন্ট্রোল করা সম্ভব নয় এবং তিনি দখলকৃত রাজ্যগুলোকে করদ রাজ্যে পরিণত করেন। হোয়াট ইজ করদ? করদ হচ্ছে যে রাজ্যগুলো আপনাকে কন্টিনিউ কর প্রদান করে যাবে সেই রাজ্যগুলো হচ্ছে করদ রাজ্য। তো এই 12টি রাজ্যকে তিনি করদ রাজ্যে পরিণত করেছেন এবং তার পাশাপাশি তিনি সীমান্ত রাজ্য এবং বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, যেমন নেপাল, কামরূপ ইত্যাদির অধীন করেন এবং তার পাশাপাশি শক, কুষাণ এবং বিভিন্ন বিদেশি রাজ্যের সঙ্গেও তিনি সম্পর্ক করেছেন। উদাহরণস্বরূপ বলা গেলে শ্রীলঙ্কার সঙ্গেও তার সম্পর্ক ছিল। তিনি অশ্বমেধ যজ্ঞকে খুব প্রায়োরিটি দিতেন, কারণ অশ্বমেধ যজ্ঞ করলে তিনি একজন সর্বশক্তিমান রাজা হিসেবে অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন, সেটাই ওনার বিশ্বাস ছিল এবং তার পাশাপাশি তাকে চক্রবর্তী সম্রাট নামেও এই ইনস্ক্রিপশনে উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি আমাদের একটা এক্সট্রা ফ্যাক্ট জানতে হবে যে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বা সোনালী যুগ বলা হয়। এই সময় লিটারেচারের গ্রোথ খুব হাই হয়েছিল, সাহিত্যের গ্রোথ খুব হাই হয়েছিল এবং তার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যেসব সাহিত্য রচিত হয়েছিল এগুলো আপনাদের পরীক্ষার জন্য যারা ট্যাগ হয়েও দেখছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ লিটারেচারটাকে আপনারা ফোকাস করবেন। এই যুগে যেসব লিটারেচার রচিত হয়েছিল সেসবের দিকে ফোকাস করবেন খুব বেশি পরিমাণে। এবং অন্যান্য যে অপশানগুলো ছিল তার মধ্যে প্রথম বি অপশানটা ছিল ভবভূতি। ভবভূতি কে ছিলেন? একজন সংস্কৃত কবি এবং নাট্যকার, যিনি 8ম শতাব্দীতে জীবিত ছিলেন এবং কালিদাসের পরে অন্যতম শ্রেষ্ঠ নাটককার হিসেবে তিনি বিবেচিত হন। তিনি যে রচনা করেছেন সেই রচনা আমরা যদি দেখি, প্রথমত তিনি হিন্দু এবং শৈব ধর্মের উপাসক ছিলেন, শিবের উপাসক ছিলেন মূলত। তার সম্পূর্ণ নাম শ্রীকৃষ্ণ ভবভূতি। তার বিখ্যাত যে রচনাগুলো ছিল তার মধ্যে আমাদের পড়তে হবে মালতী মাধব, উত্তর রমাচরিত, খুবই ইম্পর্ট্যান্ট একটি রচনা, উত্তর রমাচরিত এবং মহাবীর চরিত। এই বইগুলো মনে রাখবেন। এখানে যে এক্সট্রা ফ্যাক্টসগুলো রয়েছে সেগুলো দেখার দরকার নেই। উত্তর রামাচরিত খুব স্টার মার্কের পড়া, সেখানে দেখবেন যে রামায়ণের উত্তরকাণ্ডের কাহিনী লেখা রয়েছে এবং অনেক পণ্ডিত তাকে কালিদাসের প্রতিদ্বন্দ্বী বলেও বিবেচনা করেছেন।
এবং এরপর যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা একটু আগে যে ইনস্ক্রিপশানটা রয়েছে এলাহাবাদ ইনস্ক্রিপশান যেটা, সেটাতে আলোচনা করেছি। এবং সমুদ্রগুপ্তের যদি নর্মাল একটা ডিসক্রিপশান দিতে যায় তাহলে তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়ে থাকে। খুবই ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্টস, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। তিনি একজন পরাক্রমশালী যুদ্ধের পাশাপাশি তিনি সংস্কৃতি এবং সঙ্গীত এবং ধর্মের পৃষ্ঠপোষকতা করেছেন। বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে এবং তিনি গুপ্ত বংশের একজন উল্লেখযোগ্য রাজাও বটে। তার সময়কাল ছিল 335 খ্রিস্টপূর্বাব্দ থেকে 335 খ্রিস্টাব্দ থেকে 375 খ্রিস্টপূর্বাব্দ। তার রাজধানী ছিল পাটলিপুত্র, যার পিতা ছিলেন চন্দ্রগুপ্ত প্রথম। এবং তার সম্পর্কে আমাদের জানতে এলাহাবাদ প্রশস্তি, যার রচয়িতা হলেন কে? হরিসেন। ওই হরিসেনের এলাহাবাদ প্রশস্তির উপর আমাদের নির্ভর হতে হয়। এবং তার একটি মুদ্রা রয়েছে যেখানে বিনা বাদ্যরত অবস্থায় তাকে দেখা গেছে, এরকমও অনেকে দাবি করে থাকেন। এরপর আমরা চলে যাচ্ছি 72 নাম্বার কোয়েশ্চেনে। 72 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের দেখতে হবে, হুইচ অফ দ্য ফলোয়িং পিটকাস, অর্থাৎ যে পিটকগুলো রয়েছে, আমরা জানি 3টা পিটক রয়েছে কিসের? গৌতম বুদ্ধের। ওই গৌতম বুদ্ধের পিটকার মধ্যে কোনটা মূলত গৌতম বুদ্ধের টিচিংটাকে ডিল করছে? নিম্নলিখিত কোন পিটক গৌতম বুদ্ধের ধর্মদেশনা সংকলিত হয়েছে? কোন পিটকে? বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধম্ম পিটক। প্রথমত এই 3টা পিটকের নাম মুখস্থ করে নিন, আনসার হবে সুত্ত পিটক। এবার কোন পিটক কি ডিল করছে সেটা আমাদের দেখতে হবে। ত্রিপিটকের মধ্যে 3টা ভাগ রয়েছে। প্রথম যেটা আমরা পড়ছি বিনয় পিটক। বিনয় পিটক সঙ্গীত শৃঙ্খলা, বিধি, নিয়ম সংক্রান্ত ব্যাপার, এটাকে বাস্কেট অফ ডিসিপ্লিন বলা হয়। আমি এই নোটগুলো করেছি ইউজিসি নেটের অর্পিতা কারবার যে বইটা রয়েছে পেপার 1-এ, সেখান থেকে। এবং সুত্ত পিটকের কথা যদি বলতে হয়, বুদ্ধের ধর্মাদেশনা যেটা রয়েছে সেটা আমাদের বাস্কেট অফ ডিসকোর্সের কথা বলে। এবং অভিধম্ম পিটক যেটা রয়েছে সেটা দর্শন এবং মনোবিজ্ঞানের তথ্য, যেটাকে আমরা বাস্কেট অফ হায়ার টিচিং বলে থাকি। ত্রিপিটক বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড হচ্ছে ত্রিপিটক। এই ত্রিপিটকের মধ্যে বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটকের কথা আমাদের মনে রাখতে হবে। বিনয় মানে কি? বিনয় হয়ে থাকতে হবে। বিনয় হয়ে থাকতে হলে আমাদের শৃঙ্খলা, বিধি, নিয়ম ইত্যাদি জানতে হবে। সুত্ত পিটকে আমাদের কি থাকবে? বুদ্ধের ধর্মদেশনা বা বুদ্ধের বিভিন্ন বাণী উল্লেখিত থাকবে। আর অভিধম্ম পিটক যেটা রয়েছে, অভিধর্ম অর্থাৎ হায়ার কিছু থাকবে, যেখানে হায়ার এডুকেশনের কথা বলা হয়েছে এবং দর্শন, মনোবিজ্ঞানের তথ্য সেখানে আলোচনা করা হয়েছে। এরপর আমাদের 73 নাম্বার কোয়েশ্চেন রয়েছে, ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, যেখানে ষোড়শ জনপদ থেকে কোয়েশ্চেন এসছে। ষোড়শ জনপদে বলা হয়েছে ষষ্ঠ শতাব্দীর কোন মহাজনপদের রাজধানী মথুরা ছিল? অর্থাৎ মথুরা যে ক্যাপিটাল ছিল সেটা কোন মহাজনপদের আন্ডারে ছিল? সুরসেন, অবন্তী, কৌশম্বী, কোনোটি নয়। এই কোয়েশ্চেনটার আনসার আপনারা কমেন্টে করবেন, কারণ এখানে আমি আপনাদের সমস্ত যে ষোড়শ জনপদ অর্থাৎ 16টা মহাজনপদ যেটা রয়েছে সেটা পড়িয়ে দিচ্ছি। আপনাদের এটা বলে রাখি, যখন আমাদের আর্য সভ্যতা শেষ হচ্ছে, আর্য সভ্যতা শেষ হওয়ার পর আস্তে আস্তে করে বিভিন্ন জনপদ ক্রিয়েট হয় এবং জনপদ মিলে হচ্ছে মহাজনপদ, এবং মহাজনপদ মিলে হচ্ছে বিশাল একটা সাম্রাজ্য, যেখানে আমরা মৌর্য সাম্রাজ্যের উৎপত্তি দেখতে পাই। তো এই ষোড়শ যে মহাজনপদ রয়েছে সেই ষোড়শ মহাজনপদকে আমরা একটু পড়ছি। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে অঙ্গের রাজধানী হচ্ছে চম্পা। রাজধানীগুলো মনে রাখতে হবে। অঙ্গের রাজধানী হচ্ছে চম্পা, যেটা মগধের দ্বারা পরাভূত হয়েছিল। অঙ্গের পরে হচ্ছে মগধ প্রথমে রাজধানী ছিল রাজগৃহ, পরে পাটলিপুত্রতে ট্রান্সফার করা হয় এবং পরবর্তী সময়ে এই মগধ রাজ্য বৃহৎ সাম্রাজ্যের ভিত্তি হয়ে দাঁড়ায় এবং পাটলিপুত্র বড় একটি কেন্দ্র হিসেবে পরিণত হয়। এবং কাশীর কথা যদি বলি, কাশীর রাজধানী হচ্ছে বারাণসী। কাশীর রাজধানী কি? বারাণসী, যেটা বাণিজ্য এবং সংস্কৃতির কেন্দ্র। আপনারা রাজধানীগুলোর বেশি ফোকাস করবেন। কৌশলের হচ্ছে শ্রাবস্তী। হ্যাঁ, এটা মনে রাখবেন, গৌতম বুদ্ধ এখানে দীর্ঘকাল অবস্থান করেছিলেন। কৌশলের মধ্যে বৎসের হচ্ছে কৌশম্বী, যেটা সাহিত্য সংস্কৃতির কেন্দ্র। কুরুক্ষেত্রের যুদ্ধ ইন্দ্র দেখেছিলেন, ইন্দ্রের কথা মনে রাখবেন। একটু মনে রাখার জন্য ট্রিক্সটা বললাম। কুরুক্ষেত্রের যুদ্ধটা কে দেখেছেন? দেবরাজ ইন্দ্র দেখেছিলেন। ইন্দ্রপ্রস্থ হচ্ছে আমাদের কুরুর রাজধানী। পাঞ্চালের রাজধানী হচ্ছে অহিছত্র এবং কামিপিল্লা, এবং যেটা দুটো অংশেই বিভক্ত রয়েছে, অহিছত্র এবং কামিপিল্লা। সুরসেন হচ্ছে মথুরা। আপনারা বোধহয় ফোকাস করতে পেরেছেন মথুরা কোন মহাজনপদের রাজধানী, যেটা কৃষ্ণের জন্মস্থানও বটে। এবং অশোক যেটা রয়েছে সেটা পোতালি হচ্ছে তার রাজধানী। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হচ্ছে অশোক।
এটা একটু ফোকাস করবেন। অবন্তীর রাজধানী হচ্ছে উজ্জয়িনী। মহেশমতি এবং উজ্জয়িনীর মেয়ে হচ্ছে অবন্তী। মনে রাখবেন, মহেশমতি এবং উজ্জয়িনীর মেয়ে হচ্ছে অবন্তী। এরপরে আমাদের দেখতে হবে চেদি শক্তিমতী, যেটা সাহিত্য পুরাণে উল্লেখ করা হয়েছে। গান্ধারের রাজধানী হচ্ছে তক্ষশিলা, যেটা বিখ্যাত কেন্দ্র। তক্ষশিলার কথা মনে রয়েছে আপনাদের আশা করি, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। কম্বোজ রাজধানী যদি দেখি আমরা রাজপুতানা, যেটা আফগান সীমান্তে অবস্থিত, যেটা অশ্ব পালনে প্রসিদ্ধ। এরপর আমাদের দেখতে হবে মল্লকে দেখা যাচ্ছে মল্লের রাজধানী হচ্ছে কুশীনগর এবং পব। বুদ্ধ এখানে মহানির্বাণ প্রাপ্ত হন। এখানে আমাদের মহানির্বাণ বিষয়টা একটু পরে আমরা মেনশন করব। বজ্জি হচ্ছে বৈশালী রাজধানী, যেটা প্রাচীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, লিচ্ছবির সঙ্গে রিলেটেড। এরপর সুরসেন হচ্ছে মথুরা। সুরসেনের কথা একটু আগেই মেনশন করেছি সম্ভবত। সুরসেন হচ্ছে মথুরা। তো আমাদের ষোড়শ জনপদ এভাবেই আমাদের কমপ্লিট হচ্ছে। এবং এরপরে এটাতে এক্সট্রা একটা ফ্যাক্টস মিসিং রয়েছে ষোড়শ জনপদে। আই উইল শেয়ার ইট ইন মাই কমেন্ট বক্স। ষোড়শ জনপদের মধ্যে 15টার কথা মেনশন করা হয়েছে, আরেকটা রয়েছে সেটা আমি বলছি। সিকোয়েন্সে বলতে গেলে এই ভিডিওটি একটু লেন্দি হয়ে যাবে। এরপর 74 নাম্বার আমাদের বলতে হচ্ছে। 74 নাম্বারে আমাদের কি বলা হয়েছে? হুইচ ইনসিডেন্ট ইন বুদ্ধাস লাইফ ইজ নোন অ্যাজ ধর্মচক্র পরিবর্তন। বুদ্ধের জীবনের কোন ঘটনাকে ধর্মচক্র পরিবর্তন বলা হয়? বুদ্ধের গৃহত্যাগ, বুদ্ধের পরম জ্ঞান লাভ, পঞ্চবর্গীয় ভিক্ষুদের কাছে প্রথমবারের জন্য ধর্মদেশন করা, নাকি উপরের কোনোটি নয়? প্রথমত যে অপশনটি রয়েছে বুদ্ধের গৃহত্যাগ, বুদ্ধের যে গৃহত্যাগ রয়েছে সেটাকে আমরা মহাবিনিষ্ক্রমণ বলে থাকি। যখন তিনি 29 বছর ছিলেন, 29 বছর বয়সে রাজপ্রাসাদ ত্যাগ করেন। ক্লাস 3 নাকি 4 সম্ভবত একটা গল্পে সিদ্ধার্থের গৃহত্যাগ বলে আমরা একটা গল্প পড়েছি সম্ভবত। এরপর আমাদের যে বি নাম্বার অপশান রয়েছে বুদ্ধের পরম জ্ঞান লাভ, যেটাকে আমরা বোধিলাভও বলে থাকি, এনলাইটেনমেন্ট বলা হয়ে থাকে, যেটা স্থান হচ্ছে বোধগয়া, এবং যেটা কোথায়? বোধিবৃক্ষের নিচে আমরা দেখে থাকি। এবং পঞ্চবর্গীয় ভিক্ষুদের কাছে প্রথমবারের জন্য যে ধর্ম নির্দেশনা করে থেকেছেন সেটা কোথায়? সারনাথে। এবং এই ধর্ম নির্দেশনাকে বলা হয়েছে ধর্মচক্র পরিবর্তন বা টার্নিং দ্য হুইল অফ ধর্মা, অর্থাৎ যেখানে 5 জনকে তিনি দীক্ষা দিয়েছেন যাতে ধর্মের চাকাটা সামনের দিকে অগ্রসর হয়। যেখানে পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে কে ছিলেন? কুন্দন, ভদ্রিকা, বাষ্প, মহানাম এবং অশ্বজিত। এরপর 75 নম্বর কোয়েশ্চেনটা আমরা এবার দেখব। 75 নম্বর কোয়েশ্চেনটা দেখার রিজন হচ্ছে কে প্রথম ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেছিলেন। প্রথম অপশান রয়েছে আলেকজান্ডার কানিংহাম। কে ছিলেন? একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিলেন। তিনি প্রথম ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের প্রতিষ্ঠা করেছিলেন 1861 সালে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই এসআই স্থপতিকে জিজ্ঞেস করলে আলেকজান্ডার কানিংহামের কথা বলেছেন। তিনি ব্রাহ্মী লিপির সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না। ব্রাহ্মী লিপির সঙ্গে যুক্ত ছিলেন জেমস প্রিন্সেপ কী করেছেন? যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী এবং প্রাচীন লিপি মুদ্রার বিশরদ। 1837 সালে প্রথম ব্রাহ্মী লিপি সম্পূর্ণ করেন এবং সেখানে অশোকের শিলালিপি, এই যে ব্রাহ্মী লিপি সংরক্ষণ করেছেন তার দ্বারাই অশোকের শিলালিপিটা আমাদের জন্য বোঝা সম্ভব হয়েছে, না হলে সম্ভব হতো না। এরপরের অপশন যেটা রয়েছে মার্কস মুলার কে ছিলেন? জার্মান উদ্ভূত ব্রিটিশ সংস্কৃতজ্ঞ এবং ধর্মতত্ত্ববিদ, যিনি বিভিন্ন যেমন ঋগ্বেদ এবং অন্যান্য সংস্কৃত ধর্মগুলোকে ইউরোপের সম্পাদনা এবং প্রকাশ করেছেন। সুতরাং আমাদের এখানে আনসার হয়ে যাচ্ছে কি? আমাদের আনসার হয়ে যাচ্ছে জেমস প্রিন্সেপ। এরপরের কোশ্চেন আমরা যদি দেখি 76 নাম্বার কোয়েশ্চেন। 76 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে আমাদের দেখতে হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে। হর্ষবর্ধন কখনোই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাসোসিয়েট ছিলেন না, কারণ তিনি ছিলেন কে? 7ম শতকের একজন শক্তিশালী রাজা, যিনি কনৌজ থেকে শাসন করতেন। এবং এরপর আমরা যদি দেখি কৌটিল্য অপশানে দিয়েছে। কৌটিল্যর কথা আমরা জানি, কৌটিল্য রচনা করেছেন অর্থশাস্ত্রের রচয়িতা এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি উপদেষ্টাও বলা যায়। বিক্রমাদিত্য হচ্ছে মূলত একটা উপাধি যেটি চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য উপাধিটি ধারণ করেছেন। সুতরাং এখানে কেউই এই আমাদের যে বিক্রমশিলা ইউনিভার্সিটি রয়েছে তার সঙ্গে যুক্ত নেই। তাহলে এর প্রতিষ্ঠাতাকে? পাল বংশের রাজা ধর্মপাল বিক্রমশীল
বিক্রমশিলা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। কখন হয়েছে এটা? অষ্টম নবম শতকের দিকেই সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা ধর্মপাল সম্পর্কে জেনে নেবেন, পাল বংশ সম্পর্কে একটু জেনে নেবেন, নলেজ গেইন করে নেবেন। আর এই কোয়েশ্চেনগুলো তখনই আপনাদের সুবিধে হবে যখন আপনাদের অ্যাকচুয়ালি বেসিক স্ট্রাকচারটা জানা রয়েছে। 77 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, 77 নম্বর কোয়েশ্চেনটার মধ্যে আমরা যদি দেখি, বলা হয়েছে কোন রাজবংশের রাজত্বকালে অজন্তা গুহাগুলো চিত্রকলায় শোভিত করা হয়। প্রথম অপশান দিয়েছে মৌর্য। অ্যাকচুয়ালি মৌর্য সাম্রাজ্যে কখনোই এসব অজন্তা গুহার চিত্রকলায় হাত দেওয়া হয়নি। মৌর্য সাম্রাজ্য মোটামুটি 322 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল, BCE, বিফোর ক্রাইস্ট এরা। আপনারা খ্রিস্টপূর্বাব্দ জানেন তো, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগে। যীশুখ্রিস্টের জন্মের কত বছর আগে? 322 বছর আগে থেকে 185 বছর আগে পর্যন্ত, মানে এই মাঝখানের সময়কালে ছিল মৌর্য সাম্রাজ্য। এবং মৌর্য সাম্রাজ্য কখনোই অজন্তা গুহার যে চিত্রশিল্প রয়েছে তার সঙ্গে যুক্ত ছিলেন না। শুঙ্গও ছিল না, কারণ মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা 185 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল, এবং বৌদ্ধ মতের উপর তাদের বিকাশ শুরু হয়েছিল। উত্তর হচ্ছে আমাদের গুপ্ত রাজবংশই আমাদের অজন্তা গুহার মধ্যে চিত্রশিল্প রচনা করেছেন। এবং গুপ্ত যুগকে একটু আগেই মেনশন করেছি, সোনালী যুগ বলা হয়েছে, যেখানে কলা সাহিত্য বিজ্ঞান সর্বোচ্চ বিকাশ লাভ করেছে। এবং অজন্তা গুহার যে বৌদ্ধ চিত্রকলাগুলো এই 5ম শতকে গুপ্ত যুগে চিত্রকলা আঁকা হয়। এরপর আমাদের দেখতে হবে 78 নাম্বার কোশ্চেন। 78 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে অশোক কাদের নিয়োগ করেছিলেন তার প্রজাদের মধ্যে ধর্ম প্রচার বা বাস্তবায়নের জন্য। যাজক মোটেই হবে না। যাজক কেন হবে না? যাজকরা ছিলেন ব্রাহ্মণ পুরোহিত, তারা ধর্মের প্রচার করতেন না, তারা যাগযজ্ঞ বিভিন্ন কিছুই করতেন, কিন্তু ধর্ম প্রচার তাদের কাজ ছিল না। মহামন্ত্রী হচ্ছে রাজসভার উচ্চপদস্থ মন্ত্রী, তাদেরকে কখনো ধর্মপ্রচারের জন্য নিয়োগ করা হয়নি। নিয়োগ করা হয়েছিল রাজককে। রাজক ছিল অশোকের নিয়োগকৃত কর্মকর্তা, যাদের ছিল প্রশাসন এবং সমাজের ধর্ম বা ধম্ম রক্ষা করা। তাদের ন্যায় এবং সদাচারের ভিত্তিতে মানুষের কল্যাণ, মানুষের বিচার করতেন এবং অশোকের ধর্মনীতি পৌঁছে দিতেন জনসাধারণের কাছে। আর সেনাপতি অবশ্যই সামরিক বাহিনীর প্রধান ছিলেন। অতিরিক্ত একটা এক্সট্রা ফ্যাক্টস জেনে নিই যে অশোক কিছু ধর্ম মহামাত্র নিয়োগ করেছিলেন, যাদের কাজ ছিল ধর্মনীতি বিভিন্ন মানুষের কাছে প্রচার করা। অশোকের যে ধর্মের কনসেপ্টটা একটু জেনে নেবেন, ধর্মের কনসেপ্টটা ভালো করে জেনে নেবেন। এরপর 79 নাম্বার কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন রাজা জৈন ধর্মাবলম্বী ছিলেন? অজাতশত্রু কোথাকার রাজা? মগধের রাজা, যিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। বৌদ্ধ ধর্ম দ্বারাই তিনি ইনফ্লুয়েসড হয়েছেন, কখনোই জৈন ধর্মের দ্বারা ইনফ্লুয়েসড তিনি ছিলেন না। ধননন্দ শেষ নন্দ রাজা, তিনিও জৈন ধর্মের সঙ্গে প্রত্যক্ষভাবে রিলেটেড ছিলেন না। বিন্দুসারকে আমাদের দেখতে হবে। কেন বিন্দুসারকে দেখতে হবে? এই কারণে তিনি মৌর্য সম্রাট অশোকের পিতাও বটে, যার মৌর্য সম্রাট অশোকের পিতা, এবং বিন্দুসারকে কি বলা হচ্ছে? অমৃতঘাত বলা হচ্ছে, এবং অনেক ঐতিহাসিক সূত্রে তাকে বলা হয়েছে জৈন ধর্মের প্রতি অনুরাগী। তো জৈন ধর্মের প্রতি অনুরাগ যদি দেখি আমরা কার? বিন্দুসারের ফ্যাক্টটা আমাদের এখানে মনে রাখতে হবে। 80 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, দেবগড়ের বিষ্ণু মন্দির কার শাসনকালে নির্মিত হয়েছিল? পল্লবদের শাসনকালে? মোটেই না, দক্ষিণ ভারতের শাসক ছিল তারা, এবং পল্লবরা মহাবলীপুরমে মন্দির নির্মাণ করেছেন, দেবগড়ে নয়। গুপ্ত সাম্রাজ্যের মধ্যে দেবগড়ের বিষ্ণু মন্দিরটি রচিত হয়েছিল। আমি একটু আগেই মেনশন করেছি যে গুপ্ত সাম্রাজ্য কিন্তু সুবর্ণ যুগ ছিল, সেখানে বিভিন্ন কিছুই ক্রিয়েট হচ্ছে। তবে মন্দির নির্মাণে পল্লবরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর্কিওলজি বা আর্কিটেকচারের কথা বলছি, আর্কিওলজি নয়। আর্কিটেকচারের ক্ষেত্রে পল্লবদের ভূমিকাটা পড়ে নেবেন আপনারা। কুষাণরা কারা ছিল? মধ্য এশিয়ান বংশ, কনিষ্কের শাসনকাল ছিল। এবং তারপর আমাদের দেখতে হবে, সুতরাং এখানে আশা করি আপনারা আনসারটা পেয়ে গেছেন, গুপ্ত হবে আমাদের আনসার। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে 81 নাম্বার, নিম্নলিখিত কোন গ্রন্থ কালিদাসের একটি বিখ্যাত কাব্য? কালিদাসের বিখ্যাত কাব্য অপশান দিয়েছে গীতগোবিন্দ। গীতগোবিন্দ কার রচনা? জয়দেবের রচনা, যেটি একটি ভক্তি সাহিত্য, সুতরাং এই অপশানটি আমাদের হচ্ছে না। কীর্তার্জুনীয়ম, যেটা ভারবীর রচিত, সেটাও আমাদের অপশান হচ্ছে না। কুমার সম্ভবের রচয়িতাকে? কালিদাস, আমাদের কালিদাসের রচনা যেটা কুমার সম্ভব। আর উপরে কোনোটি তো তাহলে আমাদের অপশনেই আসছে না। সুতরাং কালিদাস সম্পর্কে আমরা আরেকটু জেনে নিই। সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি এবং নাট্যকার, তার রচিত বিভিন্ন গ্রন্থ কুমার সম্ভব,
যেটি একটি মহাকাব্য বটে, যেখানে শিব পার্বতীর বিবাহ কাহিনী উল্লেখ রয়েছে। এটা হচ্ছে গ্রন্থ। কুমার সম্ভবম। রঘুবংশম, এটাও একটি মহাকাব্য, যেখানে রঘুবংশের বর্ণনা করা হয়েছে, রামচন্দ্রের পূর্বপুরুষের কথা। এরপর মেঘদূতম আরও একটি কাব্য। মেঘদূতমের পর অভিজ্ঞান শকুন্তলম, যেটি একটি নাটক, আমাদের মনে রাখতে হবে, যেখানে শকুন্তলা এবং দুষ্মন্তের প্রেম কাহিনী উল্লেখ রয়েছে। মালবিকাগ্নিমিত্রম, যেটা একটি নাটক, এবং এরপর বিক্রমোর বশিয়ম, যেটিও একটি নাটক। তো এই হচ্ছে আমাদের কালিদাসের সৃষ্টি। মূলত এখানে ফোকাস করবেন অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, কুমার সম্ভবম, মেঘদূতম, এই চারটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি ভাষ্য যেটা রয়েছে, ভাষ্য রচয়িতা কি? স্বপ্ন বাসবদত্ত, যেটি একটি নাটক। প্রতিজ্ঞা যোগন্ধ রায়ন, যেটি একটি নাটক। উরুভঙ্গম, যেটি একটি নাটক। ভাষ্য রচয়িতা ভরতের নাট্যশাস্ত্র, একটি উল্লেখযোগ্য গ্রন্থ, যেখানে বিভিন্ন নাটকের শিল্পকলা বা কীভাবে নাটক করতে হয় সমস্ত কিছু বিবরণ দেওয়া রয়েছে। বাণভট্ট, দুঃখিত এখানে আকারটি নেই, বাণভট্টর রচয়িতা হচ্ছে হর্ষচরিত, ইম্পর্টেন্ট একটি গ্রন্থ, যেটি একটি জীবনী। কাদম্বরী উপন্যাসও তিনি রচনা করেছেন। জয়দেবের রচনা হচ্ছে গীত গোবিন্দ, যেটি একটি ভক্তি কাব্য। কলহনের রচয়িতা হচ্ছে রাস্তরঙ্গিনী, যেটি একটি ইতিহাস গ্রন্থ। পাণিনির রচয়িতা হচ্ছে অষ্টাধ্যায়ী, যেটি একটি ব্যাকরণও বটে। পতঞ্জলি কি লিখেছেন? পতঞ্জলির গ্রন্থ হচ্ছে মহাভাষ্য, যোগসূত্র। মহাভাষ্য এবং যোগসূত্র। তুলসীদাসের গ্রন্থগুলো আমরা যদি দেখি, তুলসীদাস গ্রন্থ লিখেছেন রামচরিতমানস, ভাষা যেই ভাষায় রচিত অবধি ভাষায়, এবং বিষয় হচ্ছে রামায়ণের কাব্যিক সংস্করণ। তুলসীদাসের কথা বলছি। বাল্মীকির কথা যদি বলি, বাল্মীকি রামায়ণ মহাকাব্য রচনা করেছেন। ব্যাসদেবের কথা বলে মহাভারত মহাকাব্য রচনা করেছেন। আর এটা ট্রান্সলেট বাংলাতে কে করেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। দুটো, রামায়ণের ট্রান্সলেশন এবং মহাভারতের ট্রান্সলেশন বাংলাতে কে করেছেন। এরপর লাস্ট ওয়ান কোয়েশ্চেন ফর টুডে। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কারা নির্মাণ করেন? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির চোল কখনোই ছিলেন না, কারণ একটু আগেই আমরা বলেছিলাম পল্লবদের সেখানে রাজত্ব ছিল। চালুক্য সেখানে ছিলেন না, সাতবাহনে ছিলেন না। সুতরাং উপরের কোনোটি নয় হবে উত্তর, কারণ পল্লবরাজ নরসিংহ বর্মনই যে সপ্তরথ রয়েছে সেটা নির্মাণ করেছেন। পল্লবদের আর্কিটেকচারটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি পার্ট, আপনারা সেটা দেখে নেবেন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি পার্ট। আর আজকের ভিডিওতে যেসব লেকচার ডেলিভারির সময় যেসব অবস্টেকেল এসছে সেগুলো আমি ওভারকাম করার চেষ্টা করব। আর আপনাদের কোথাও কোনো ডাউট থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট করার সময় অবশ্যই শালীনতা বজায় রেখে কমেন্ট করবেন। আমিও পড়ছি, আপনারাও পড়ুন। পড়ে আমাদের ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।